ঢাকার ধানমন্ডির উঁচু বহুতল ভবনে ছিল আসিফের ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে রয়েছে তার প্রিয়তমা স্ত্রী নাতাশা, সুন্দরী, শিক্ষিতা। আসিফ তার বিলাসবহুল জীবনকে মেনে নিত এই ভরসায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। সে একটা অ্যাড কোম্পানিতে চাকরি করে, একজন সিনিয়র আর্কিটেক্ট হিসাবে। কোম্পানির দেয়া গাড়ি, ওয়েল ফার্নিশড অফিস, উচ্চ বেতন, আরও কত কি। আসিফ ছিল একজন কর্মদক্ষ, ধৈর্যশীল মানুষ। অল্প সময়ে কোম্পানিতে তার অবদান এত বেশি ছিল যে কোম্পানি তাকে একটা শেয়ার পর্যন্ত অফার করেছিল। কিন্তু তার স্ত্রী নাতাশার বিলাসবহুল জীবন তাকে বেদনা দিত, ভাবিয়ে তুলত। নাতাশার আকাশচুম্বী বিলাসিতা আর নিত্য নতুন চাহিদা পূরণ করতে যখন আসিফ হিমশিম খাচ্ছিল, তখন নাতাশা তার দিকে ব্যঙ্গ ছুড়ে দিত, হেয় করত, তার বন্ধুদের সামনে তার ব্যাপারে যথেষ্ট অপবাদ দিত। তার নিত্য নতুন চাহিদার কোনো শেষ ছিল না। দামি গয়না, নেকলেস, হিরে বসানো অলংকার, আরও কত কি। আসিফ তার স্ত্রীর এই বিপুল চাহিদা সামাল দিতে গিয়ে রীতিমতো হোঁচট খায়। আসিফ অসৎভাবে পয়সা উপার্জন করে না, কিন্তু তার প্রতিবেশীরা তাদের স্ত্রীর জন্য দামি দামি উপহার আর নিত্য নতুন পার্টি দিত। এতে নাতাশা বেশ লোভাতুর হতো। তার চোখ মুখ চকচক করত। এতক্ষণে তার মনে হতে লাগল আসিফ এতদিন তাকে ঠকিয়েছে এবং এখনো ঠকাচ্ছে। তাই তো সে একদিন তার জন্মদিনের উপহার হিসাবে 1 কোটি টাকা দামের একটা ডায়মন্ড দাবি করল আসিফের কাছে, কিন্তু আসিফ সেটা দিতে পারল না। বিপত্তির শুরু এখানেই। সে তার যেটুকু ব্যাংক ব্যালেন্স সঞ্চয় ছিল তা নিয়ে বাপের বাড়ি চলে গেল। কিন্তু নাতাশার বাবা ছিল নীতিবান ও স্পষ্টবাদী মানুষ। নাতাশা অবশ্য তার বাবার চেয়ে মাকেই পছন্দ করত বেশি, কারণ ওই মহিলাই নাতাশাকে নানা রকম অন্যায় পরামর্শ দিত এবং আসিফের সংসারে ফাটল সৃষ্টি করত। বাসায় ফিরে এসে আসিফ লক্ষ্য করে বাসা একেবারে ফাঁকা, অর্থাৎ বাসায় কেউ নেই। শুধু তাই নয়, ভবিষ্যতের সঞ্চয় হিসাবে, ভবিষ্যতের লক্ষ্য আশা হিসাবে সে তার নিজস্ব ল্যাপটপে একটা অ্যাপ তৈরি করেছিল, যেটা তার স্ত্রী নাতাশা বাড়ি থেকে চলে যাওয়ার সময় অ্যাপটি সম্পূর্ণরূপে ডিলিট করে ফেলে। আসিফ ল্যাপটপ খুলে দেখে তার অ্যাপ একেবারে ডিলিট হয়ে আছে। আসিফ বেশ বুঝতে পারল নাতাশা তাকে ছেড়ে চলে গিয়েছে এবং যাওয়ার সময় তার জীবনের শেষ ভরসা ওই অ্যাপটি ধ্বংস করে গেছে। আসিফ বুঝতে পারল নাতাশা স্বামী নামক একটা ক্রীতদাস চেয়েছিল, যে সর্বদা তার আকাশচুম্বী চাহিদা মেটানোর জন্য প্রস্তুত থাকত। শেষ পর্যন্ত 1 কোটি টাকার ডায়মন্ড না পেয়ে সে হতাশ হয়ে সংসার ছেড়ে বাপের বাড়ি চলে গেল। আসিফ মনে মনে প্রতিজ্ঞা করল, যে গেছে তাকে মিছেমিছি ফিরিয়ে এনে শুধু যন্ত্রণাই বাড়বে। সীমাহীন হতাশার কারণে আসিফ চাকরিটাই ছেড়ে দিল এবং ব্যক্তিগতভাবে ঘুরে দাঁড়ানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করল। সে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো যাতে করে সে ফিরে দাঁড়াতে পারে। আসিফ তার বাসাটি বিক্রি করে ফেলল এবং গাজীপুরের এক ছায়াময় নিভৃত পল্লীতে ছোট্ট একটা বাসা ভাড়া নিল। আসিফ এতদিন নাতাশাকে একটা ফোনও করেনি, খবরও নেয়নি। অবশ্য একটা চিরকুট পড়ে নিশ্চিত হয়েছিল যে নাতাশা সিদ্ধান্ত নিয়েই চলে গেছে একেবারে। গাজীপুরে নিভৃত পল্লীতে বসে
আসিফ রাত দিন পরিশ্রম করে তার অ্যাপটি পুনরায় দাঁড় করালো। অ্যাপটি ছিল মধ্যবিত্ত ব্যবসায়ীদের ব্যবসায় নানা রকম সুযোগ সুবিধা সম্পর্কিত। নেটদুনিয়ায় সাড়া ফেলল তার অ্যাপটি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষুদে ব্যবসায়ীরা অ্যাপটা কিনতে শুরু করল। মাত্র 1 বছরের মাথায় অ্যাপ সফটওয়্যার প্রকৌশলী আসিফ আল্লাহর রহমে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেল। আসিফ 2 রাকাত নামাজ আদায় করল এবং একটি ব্যবসায়িক কনফারেন্সে তার অ্যাপের উপস্থাপন করল এবং সফলভাবে উপস্থাপন করতে পারল। আসিফের ব্যবসা ফুলে ফেঁপে উঠল। অল্প কিছুদিনের মধ্যে সে মালিবাগে একটা অফিস নিল, নাম দিল দ্য পিসফুল কং লিমিটেড। এদিকে নাতাশার কি হলো? নাতাশা কয়েক মাস মনের রাগ আর জিদ নিয়েই কাটালো, কিন্তু তার কাছে সঞ্চিত অর্থ ফুরিয়ে আসছিল। এর মধ্যে নাতাশার মা মৃত্যুবরণ করল। নাতাশার বাবা আরেকটা বিয়ে করল। এখন নাতাশা একা, বড় একা। সৎ মায়ের সংসারে ঝুলে থাকা তার মোটেই ভালো লাগছিল না এবং হাতের অর্থও ফুরিয়ে এসেছিল। বাধ্য হয়ে সে একটা চাকরির সন্ধানে বের হলো। ঢাকা শহরে সদ্য ফুলে ফেঁপে ওঠা আসিফের কোম্পানি দ্য পিসফুল কং লিমিটেড, সেখানে একজন সাধারণ রিসেপশনিস্ট হিসাবে নাতাশা আবেদন করল এবং কয়েকদিনের মধ্যেই নাতাশার ডাক পড়ল কোম্পানির পক্ষ থেকে। কিন্তু নাতাশা ঘূর্ণাক্ষরে জানত না এটা তারই ছেড়ে আসা স্বামী আসিফের অফিস। নির্দিষ্ট দিনে নাতাশা ইন্টারভিউয়ের জন্য অফিসে ঢুকতেই আসিফের সামনাসামনি হলো এবং নাতাশা হতবাক হয়ে তাকিয়ে রইল আসিফের দিকে। আসিফ স্বাভাবিকতা বজায় রাখল। সে তার অবাক হওয়ার বিষয়টি চেপে রাখল এবং জিজ্ঞাসা করল, তুমি এখানে কি মনে করে? নাতাশার মুখে কোনো রা নেই, শুধু হতাশা আর হতবাক হয়ে চেয়ে রইল। এক পর্যায়ে মুখ ফুটে বেরিয়ে এলো, আসিফ, আমি বুঝতে পারছি তুমি নিজের সাধনায় পুনরায় এত বড় হয়েছ, কিন্তু আমি বেশ কষ্টে আছি। আমার একটা চাকরির বড় প্রয়োজন। আসিফ একটা ফরমাল উত্তর দিল, হ্যাঁ, চাকরি তুমি পাবে, তবে এই অফিসে তোমাকে চাকরি দিয়ে তোমাকে ছোট করতে চাই না। বরং তুমি যদি ঘরে বসে কাজ করতে চাও, আমি সেটা দিতে পারি। এজন্য তুমি নিয়মিত পারিশ্রমিক পাবে। এভাবে দিন কাটতে লাগলো। আসিফ নাতাশার সান্নিধ্য এড়িয়ে চলত এবং নিজের কোম্পানির উন্নতির কথা ভাবত। দুজনে সামনাসামনি হলে আসিফ কেবল কাজের কথা জিজ্ঞাসা করত, তারপর চলে যেত। কিন্তু নাতাশা আর কোনো ক্রমেই নিজেকে ধরে রাখতে পারছিল না। সে অনেকটা অস্থির হয়ে পড়ছিল। তার মন বলছিল তার অপরাধ আসিফ হয়তো আর কোনোদিন ক্ষমা করবে না। কিছুদিনের মধ্যে একটা সুযোগ অবশ্য এলো। আসিফের কোম্পানির কয়েকটি ফাইল নিয়ে কাজ করতে গিয়ে একটা বড় রকমের ভুল সংশোধন করে দিল নাতাশা এবং এতেই আসিফের দৃষ্টি আকর্ষিত হলো নাতাশার প্রতি এবং নাতাশা এবং আসিফ দুজনেই সামনাসামনি বসল কিছু আলোচনা করার জন্য। দুজনেই যখন বাস্তবতার সামনাসামনি, তখন এক পর্যায়ে নাতাশা জিজ্ঞাসা করল, আচ্ছা আসিফ, আমরা কি আগের মতো শুরু করতে পারি না? আমরা কি নতুন করে ভাবতে পারি না? আসিফ জবাবে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, না, তা হয় না। কেননা আমার ভিতরে যে ক্ষত তৈরি হয়েছে তা এত দ্রুত হয়তো শুকাবে না, হয়তো আরও সময় নেবে। কেননা আমি অনেক কষ্টে নিজেকে দাঁড় করিয়েছি নাতাশা।
কিন্তু মহান আল্লাহ তাআলার যদি হুকুম থাকে, আমি যদি তোমাকে সঠিক পথে পাই, তাহলে হয়তো আমাদের লক্ষ্য অর্জিত হতেও পারে।